বাংলাদেশ জামাত ইসলামের কাছেই বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু বলি অথবা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বলি, তারা সবাই একমাত্র জামাত ইসলামের কাছেই নিরাপদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছেন। ৩৪ জুলাই আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রাষ্ট্রভার গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বর্তমানে সংস্কারের দিকে মনোযোগ দিয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি তার কাজে ফেরত যাবেন। ইতিমধ্যে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল গত 16-17 বছর ধরে নির্যাতিত নিপীড়িত হয়েছিল, যারা কোনো সভা সমাবেশ করতে পারেনি, কোনো দলীয় প্রোগ্রাম করতে পারেনি, এমনকি পিতা পুত্র একসাথে একই টেবিলে বসে খাবার খেতে পারেনি, জঙ্গি তকমা দিয়েছে, সরকার বিরোধী তকমা দিয়েছে, ষড়যন্ত্রের তকমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে, জেলে নিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয়, গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দল এখন খোলা মাঠে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র, গণ অধিকার পরিষদ সহ সমস্ত রাজনৈতিক দল তারা নির্দ্বিধায় বিনা বাক্যব্যে তারা তাদের সুষ্ঠু রাজনৈতিক যে গণতান্ত্রিক যে ধারা তা পরিচালনা করছেন। তারা তাদের সভা সমাবেশ পরিচালনা করছেন, দলীয় নেতাকর্মীদেরকে সংঘবদ্ধ করছেন, রাজনৈতিক মাঠ প্রস্তুত করছেন। সামনে নির্বাচন, সবাই যে যার মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে অনেকের মনে প্রশ্ন জেগেছে, বাংলাদেশ জামাত ইসলাম যদি কখনো ক্ষমতায় যায়, যদি এইবারই ক্ষমতায় যায়, তাহলে দেশের পরিস্থিতি কি হবে? সুন্দর প্রশ্ন। আশা করছি পুরো এপিসোড সাথে থাকবেন। আমরা জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার পরে কি কি হতে পারে তার কিছু অনুমান আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। 1 নাম্বার, প্রথমত তারা ক্ষমতা গ্রহণের পর যে কাজটা করবে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে বন্ডিং ছিল সেটি তারা পুনরুদ্ধার করতে চেষ্টা করবে। পাক ভারত বাংলার মধ্যে তারা একটি আত্মিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে। তারা পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করবে। সামরিক চুক্তি করলে পাকিস্তানের যে সামরিক শক্তি, বাংলাদেশের যে সামরিক শক্তি, এই দুই শক্তিকে এক করে তারা শক্তিশালী একটা জোট গঠন করবে, যেখানে ভারত বাংলাদেশে কিছু একটা হতে না হতেই ভারতীয় হকার বলে এইমাত্র চট্টগ্রাম দখল করে নিব, কক্সবাজার দখল করে নিব, বাংলাদেশ থাকবে না বাংলাদেশ, এ জাতীয় উদ্ভট হাস্যকর কথাবার্তা বলে সেই সকল সাংবাদিকের মুখে লাগাম পড়ে যাবে। বাংলাদেশের সামরিক দিক দিয়ে শক্তিশালী হবে, বাংলাদেশের বিমান বাহিনী শক্তিশালী হবে, বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হবে, বাংলাদেশের নৌবাহিনী শক্তিশালী হবে। আমাদের জনবল আছে, আমাদের সামরিক জনবল আছে, কিন্তু সক্ষমতার দিক দিয়ে আমরা এখনো অনেকটা পিছিয়ে, আমাদের অস্ত্র এখনো পিছিয়ে, আমাদের সরঞ্জামাদি এখনো পিছিয়ে, এখনো অত্যাধুনিক নয়। পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ সরকারের সামরিক চুক্তি হয়, তাহলে বাংলাদেশ সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী অবস্থানে যাবে। একই সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের যদি সম্পর্ক বৃদ্ধি হয়, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশই শক্তিশালী হবে। রপ্তানি এবং আমদানির ভারসাম্য আসবে, ফলে বাংলাদেশে যেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, তেমনি বিশ্বের ময়দানে, বিশ্বের মানচিত্রে, বিশ্বের অর্থনীতির বাজারে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠিত হবে। একই সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের যদি সম্পর্ক উন্নতি হয়, তাহলে সাংস্কৃতিক যে মেলবন্ধন সেটি আরো উন্নত হবে, আরো শক্ত হবে। বাংলাদেশের সংস্কৃতি এবং শিল্প অঙ্গনে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে যে সকল অপসংস্কৃতি ঢুকিয়েছে, সেই সকল অপসংস্কৃতি ধীরে ধীরে মুছে যাবে। পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি সম্পর্ক উন্নয়ন করে, একই সাথে বাংলাদেশে যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে তারা সীমান্ত রক্ষার জন্য
শক্ত ভূমিকা রাখবে। আজকে আমার বোন ফেলানীকে হত্যা করে তারা ঝুলিয়ে রাখে। বাংলাদেশের কোনো মানুষ বাংলাদেশের সীমান্তে গিয়ে কোনো চাষাবাদ করতে পারে না, দূর থেকে গুলি করে। এই সকল গুলি করা বন্ধ হবে, বাংলাদেশের সীমান্ত রক্ষিত হবে। গত 16-17 বছর ধরে আওয়ামী লীগ সংখ্যালঘু কার্ড খেলে ক্ষমতায় ছিল। বিশ্বের দরবারে দেখেছে এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হয়। আওয়ামী লীগে একমাত্র সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেয়, হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেয়, এবং বৌদ্ধ খ্রিস্টান আরো যারা আছে তাদেরকে নিরাপত্তা দেয়। তাদের নিরাপত্তার গুজ্জ হচ্ছে একমাত্র আওয়ামী লীগ। এই প্রচারণাটা বন্ধ হবে। আওয়ামী লীগ আর কখনো সেই সুযোগ নিতে পারবে না সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলার। আপনারা তো দেখেছেন 36 জুলাইয়ের পর বাংলাদেশ জামায়াত ইসলাম হিন্দু সম্প্রদায়ের মন্দির কিভাবে পাহারা দিয়েছে, ঘরবাড়ি কিভাবে পাহারা দিয়েছে, পূজা মণ্ডপে কিভাবে পাহারা দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ইসলাম ধর্মের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, কওমি, সুন্নি, জামাত এবং আরো যারা যারা আছে। তাদের মধ্যে প্রকাশ্যে একজন আরেকজনকে কাফের ঘোষণা দেয়, একজন আরেকজনকে বাতিল ঘোষণা করে, একজন আরেকজনকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বলে ঘোষণা দেয়। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসার পর এই সকল জিনিস কঠোরভাবে দমন করবে। ফলে ইসলামের যে অনৈক্য, ইসলামী মতভেদ যা আছে সে সকল জিনিস দূরীভূত হবে বলে আমি মনে করি। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে বাংলাদেশ জামাত ইসলাম নাস্তিক্যবাদী যে শিক্ষা ব্যবস্থা সেটি দূর করবেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকরা যে প্রভাব ফেলেছে, তাদের চিন্তা চেতনা মনোজাগতিক বিষয়াবলী ঢুকিয়ে দেওয়ার জন্য যে সকল লেখালেখি করেছেন, যে সকল গল্প উপন্যাস আমাদের স্টুডেন্টদের কন্টেন্টসে দিয়েছেন, সে সকল বিষয় দূরীভূত হবে এবং ইসলাম এবং শরিয়া সম্মত বিষয় ইনক্লুড হবে বলে আমি মনে করি। সর্বশেষ যে জিনিসটার দিকে মনোযোগ দেওয়া যায় সেটা হচ্ছে দুর্নীতি। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের দ্বারাই সম্ভব দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা। আমরা দেখেছি গত জোট সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মাত্র মন্ত্রী ছিল। এই 2 জন মন্ত্রীর মন্ত্রণালয়ে চিরুনি অভিযান চালিয়েও 2 পয়সার দুর্নীতি খুঁজে বের করতে পারেনি। আপনারা সবাই সাক্ষী আছেন। সেই দুর্নীতিমুক্ত 2 জন মন্ত্রীকে বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র দেশপ্রেমিক হওয়ার কারণে ফাঁসির রশিতে ঝুলিয়েছে। 71-এর ইস্যু খুব ঠুনকি ইস্যু, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এরা দেশপ্রেমী এবং ভারতীয় আগ্রাসনের বিরোধী। ভারতীয় আগ্রাসন বিরোধী হওয়ার কারণেই এদেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। ভারতীয় আগ্রাসন বিরোধী হওয়ার কারণেই মৌলানা ভাসানীকে রাজনীতি থেকে সরে যেতে হয়েছে। আমি এই পর্যন্ত যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলো আমার একান্তই আমার ব্যক্তিগত মতামত এবং আমার ধারণা বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসার পরে এই সকল কন্ডিশনগুলো, এই সকল ক্যারেক্টারিস্টিকগুলো ফিল আপ করবো বলে আমি মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালাম।